Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। এরপরে আমরা দেখেছি যে দাস বংশ শেষ হওয়ার পরে দেখলাম জালালউদ্দিন খলজি কি করলো, ভারতে প্রথম খলজি বংশের প্রতিষ্ঠা করলো, যেটাকে আমরা খলজি বিপ্লব বলে থাকি। যে খলজি বিপ্লবের মাধ্যমে তিনি সিংহাসনে বসলেন। তার সময় আমরা গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, সিদি মোল্লা মার্ডার কেস সম্পর্কে জানলাম এবং দেখলাম যে আলাউদ্দিন খলজি, এই যে এখানে আমি দেখিয়েছিলাম আলাউদ্দিন খলজি দেবগিরি বা দৌলতাবাদ লুণ্ঠন করার ফলে জালালউদ্দিন খলজি তাতে স্নেহের বশবর্তী হয়ে আলাউদ্দিন খলজিকে অভিনন্দন জানাতে যখন কারাতে গিয়েছিল, কারা ছিল যেখানে আলাউদ্দিন খলজির রাজপ্রাসাদ ছিল, কারাতে যখন যায় সেখানে জালালউদ্দিন খলজিকে হত্যা করে সিংহাসনচ্যুত করে সিংহাসনে বসেন আলাউদ্দিন খলজি। একটা হিউজ ইম্পর্টেন্ট বা দিল্লি সালতানাতের মধ্যে একটা বড় একটা পার্টের মধ্যে বা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, মানে যেটা খুবই বিতর্কিত চরিত্রের মতো আমরা আলাউদ্দিন খলজিকে বলে থাকি। কারণ আলাউদ্দিন খলজির চরিত্রটা অনেকভাবে লোকের কাছে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। তার কারণ এই ব্যক্তিটা এত বেশি বুদ্ধিমান ছিলেন এবং ধূর্ত বুদ্ধি সম্পন্ন ছিলেন যে হি ওয়াজ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান অফ দিল্লি সালতানাত। যে তিনি কি করতে চলেছেন সেটা তার মুখে বা চোখের মাধ্যমে বোঝা যেত না। সেই জন্য তার সম্পর্কে আমাদের একটু ভালো করে জানতে হবে এবং তার কাজ বলো বা রাজ্য জয় বলো, সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু ঘটনা রয়েছে। তার প্রকৃত নাম বা অরিজিনাল নাম ছিল আলী গুরসাম, অলরেডি পড়েছি। তাকে খলজি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বা রিয়েল হেড বা প্রধান, মানে শ্রেষ্ঠ শাসক হিসাবে আমরা বলতে পারি। আলাউদ্দিন খলজিকে আমরা খলজি বংশের শ্রেষ্ঠ শাসক হিসাবে বলে থাকি। তিনি দিল্লির সুলতান হিসেবে ঘোষিত হন 1296 সালে। 19 জুলাই, ডেট গুলো লাগে না। দিল্লি সালতানাতের একজন রাজা যার দুবার রাজ্যাভিষেক হয়েছিল সে হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির কিন্তু দুবার রাজ্যাভিষেক হয়েছিল। একবার হয়েছিল কারাতে, যখন যেখানে জালালউদ্দিন খলজিকে হত্যা করলেন, কারাতে তার প্রথমবার রাজ্যাভিষেক হয়। দ্বিতীয়বার রাজ্যাভিষেক হয়েছিল দিল্লির লাল প্রাসাদে। তাহলে মনে রাখবে যে দুজন ব্যক্তি, একজন দিল্লি সালতানাতের একজন রাজা আর মুঘল এম্পায়ারের একজন রাজা, যাদের দুবার রাজ্যাভিষেক হয়েছিল। দিল্লি সালতানাত আমি বললাম আলাউদ্দিন খলজি, মুঘল এম্পায়ারের কেউ বলতে পারবে কে হবে যার দুবার রাজ্যাভিষেক হয়েছিল? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের দুবার রাজ্যাভিষেক হয়েছিল। ওকে, এরকম আলাউদ্দিন খলজিরও কিন্তু দুবার রাজ্যাভিষেক হয়েছিল। এরপর আলাউদ্দিন খলজি সিংহাসনে বসার পরে তিনি একটা এপিথেট বা তার উপাধি তিনি গ্রহণ করেছিলেন। সেই উপাধিটা ছিল সিকান্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার। এই উপাধিটা তিনি পান, কথাটা বলা আছে, এটা একটু কথাটা ভুল, অ্যাকচুয়ালি পান নয়, গ্রহণ করেছিলেন বলতে হবে, কারণ এই উপাধিটা তাকে কেউ দেয়নি, এই উপাধিটা তিনি নিজে নিজেকে দিয়েছিলেন। তার এপিথেটটার মধ্যে দেখো অনেক কিছু এক্সপ্লেন করছে যে কেন দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ইজ হানি কেন বলছে। সিকান্দার ইজ হানি কেউ এক্সপ্লেন করতে হবে কথাটার মানে কি? কথাটার মানে কি, মানে কেন সিকান্দার ইজ হানি বলছে?
স্পেশালি বলেই দিতে পারতো সেকেন্ড আলেকজান্ডার। কেন সিকান্দার ই সানি বলছে, কে বলতে পারবে? দেখো, একটু মাথায় রাখবে যে আলেকজান্ডার ছিল, আলেকজান্ডারের নাম ছিল কিন্তু সিকান্দার, অর্থাৎ আলেকজান্ডারকে সবাই সিকান্দার হিসেবেই জানতো। সিকান্দার নামেই আলেকজান্ডার কিন্তু পরিচিত ছিল, আলেকজান্ডার তার উপাধি ছিল, সিকান্দার ছিল তার আসল নাম। সিকান্দার ই সানি মানে যেটা হচ্ছে সান ই সিকান্দার, মানে সান মানে কি গর্ব, সিকান্দারের গর্ব, সেই সেন্সে দ্বিতীয় আলেকজান্ডার বলা হচ্ছে। সিকান্দার হচ্ছে আলেকজান্ডারেরই নাম। ওকে, সেই জন্য সান ই সিকান্দার থেকে বলা হয় সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। তিনি রাজার দেখো দৈব ক্ষমতার নীতিতে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে সুলতান রয়েছে তার কাছে দৈব ক্ষমতা রয়েছে, অর্থাৎ রাজা মানে একদম হজরত মোহাম্মদের পাওয়ার নিয়ে রয়েছে। তিনি মুদ্রাতে নিজেকে খলিফা বলে প্রচার করতেন। তিনি খুব ভাইটাল ইনফরমেশন কিন্তু, তিনি নিজেকে কিন্তু খলিফা বলে প্রচার করতেন না, তিনি মুদ্রাতে অ্যাজ এ কয়েন, আমরা পরে পড়বো কোন সুলতান নিজেকে খলিফা বলে প্রচার করতেন, এরকম আলাদা ব্যক্তি আছে। মুদ্রায় নিজেকে খলিফা বলে প্রচার করতেন কে? আলাউদ্দিন খলজি। তিনি নিজেকে প্রচার করতেন কি হিসাবে? ইয়াসিন উল খিলাফত বা খলিফার সহকারী, অর্থাৎ খলিফার যে রয়েছে, খলিফার সহকারী বা তার যে সহযোগ করার জন্য যে ব্যক্তি রয়েছেন সহকারী, যে সহকারী হিসেবে তিনি নিজেকে উল্লেখ করতেন। এটা কিন্তু আমাদের জানতে চায় যে খলিফার সহকারী বলে পরিচিত কোন ব্যক্তি, সেটা হচ্ছে বলতে হবে আলাউদ্দিন খলজি। তিনি তৎকালীন অভিজাত এবং উলেমাদের দমন করেন। অভিজাত উলেমা আমরা জানি ভালো করে, অর্থবান এবং উলেমা যারা মোটামুটি বেশি একটু সবকিছুতে মাথা গলায়, মানে ধর্মীয় বক্তব্য যারা প্রচার করে থাকে তাদেরকে উলেমা বলা হয়ে থাকে, মানে যাদের কথায় জেনারেলি সম্রাট অনেকভাবে প্রভাবিত হয়ে থাকে। আলাউদ্দিন রাজত্বকালে এক গুরুত্বপূর্ণ আক্রমণের মধ্যে ছিল, সেটা হচ্ছে মঙ্গল আক্রমণ। যে বিক্ষিপ্ত ভাবে আলাউদ্দিন খলজির সময় রাজত্বকালে বিভিন্ন সময় দেখো বিক্ষিপ্ত ভাবে মঙ্গল আক্রমণ হয়েছিল, বিভিন্ন মঙ্গল নেতা আলাউদ্দিন খলজিকে আক্রমণ করেছিল। তার লিস্ট আমাদের এখানে দেওয়া আছে, আমাদের পুরো কিছু পড়তে হবে না, পড়তে হবে না কিছুই, আমাদের এখানে জাস্ট তোমাদের ডেটা হিসেবে দেওয়া আছে, শুধু দুটো জিনিস আমাদের পড়তে হবে। আলাউদ্দিন খলজির মঙ্গল আক্রমণের সময় তার সেনাপতি কে ছিলেন, এই ইনফরমেশনটা শুধু লাগবে। আলাউদ্দিন খলজি যখন মঙ্গল আক্রমণের সময় তার সভাপতি কে ছিলেন? জাফর খান, তারপরে গাজী মালিক। ব্যাস, এই দুটো নাম মনে রাখতে হবে। মালিক কাফুর খুব বেশি পরে করেছিল, কিন্তু মালিক কাফুর খুব বেশি রেসপন্সিবল বা খুব বেশি পাওয়ারের মধ্যে ছিল না। যে নামটা আমাদের জানতে চায় সেটা হচ্ছে, বা প্রধান ছিলেন, সেটা হচ্ছে জাফর খান। আর জাফর খানকে বলা হতো রুস্তম অফ দ্য এজ। রুস্তম বলা হতো এই কারণে যে মানে খুব বড় বীর হলে তাকে রুস্তম বলা হতো, অর্থাৎ দ্য হিরো অফ দ্য টাইম, সেই সময়ের একজন গুরুত্বপূর্ণ হিরো বা রুস্তম অফ দ্য এজ বলা হতো জাফর খানকে। জাফর খান খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, যেটি ছিল আলাউদ্দিন খলজির প্রথম বা প্রধান সেনাপতি জাফর খান। মঙ্গল আক্রমণের প্রধান সেনাপতি যদি জানতে চায় তাহলে আমাদের বলতে হবে জাফর খান। এরপর দেখো জাফর খান নিহত হয়েছিল এই যে কুতলুজ খাজার আক্রমণের সময়। বাকিগুলো আমাদের জানতে হবে না, জাস্ট আলাউদ্দিন খলজি একবারই শুধু 1307 খ্রিস্টাব্দে একবারই শুধু মঙ্গল আক্রমণের সেনাপতিত্ব করেছিলেন। এটা যদি মনে রাখতে পারো ভালো হয়, কত সালের মঙ্গল আক্রমণে 1307 পড়তেও পারো, নাহলে খুব বেশি আসে না, খুব বেশি পড়তে চাইলে এতটা। বাকিগুলো আমাদের কিচ্ছু লাগে না, এই মঙ্গল নেতাদের নাম টাম কিচ্ছু লাগে না, আমি শুধু তোমাদের ডেটা দেওয়ার জন্য আমি দিয়েছি, বাকি কিচ্ছু লাগবে না। এবার মঙ্গল আক্রমণের সংক্রান্ত আলাউদ্দিন খলজির কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন যেগুলো আমাদের জানতে হবে। যে আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য সিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিল। সিরি একটা গুরুত্বপূর্ণ, সিরিতে তিনি রাজধানী স্থানান্তরিত করে তার চারিদিকে বড় বড় প্রাচীর নির্মাণ করে
সিরি দুর্গকে মজবুত করেছিলেন। কেন? যাতে মঙ্গলরা যদি আক্রমণ করে তাদের প্রতিরোধ করার উদ্দেশ্যে তিনি সিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। এটা কিন্তু পরীক্ষায় আসে যে আলাউদ্দিন খলজি তার রাজধানী সিরিতে স্থানান্তরিত করেছিলেন কেন? অপশন দেবে, সিরিতে বাণিজ্য কেন্দ্র বেশি থাকার জন্য, ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য, এইভাবে অপশন থাকবে। যেরকম বলতে হবে মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য তিনি সিরি দুর্গকে মজবুত করেছিলেন। উত্তর পশ্চিম সীমান্তের ভার তিনি গাজী মালিককে দিয়েছিলেন এবং পুরনো দুর্গে সংস্কার করেছিলেন। এই যে গাজী মালিক তার সভাপতি, তার হচ্ছে সেনাপতি হিসেবে ছিলেন। তিনি ছিলেন প্রথম সুলতান যিনি গুজরাট দখল করেছিলেন। এর আগে কোনো দিল্লি সালতানাতের সুলতান কিন্তু গুজরাট দখল করেনি। কুতুবুদ্দিন আইবক, বলবে স্যার কুতুবুদ্দিন আইবক তো গুজরাট আক্রমণ করেছিল। গুজরাট আক্রমণ করেছিল কিন্তু গুজরাট কিন্তু দখল করেনি। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দখল করা আর আক্রমণ করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কারণ দখল তখন হবে সেই রাজাকে সরিয়ে তার সাম্রাজ্যভুক্ত করাকে দখল বলা হয়। দিল্লিতে সেই সময় হাজি মৌলার বিদ্রোহ হয়েছিল, দমন করেছিল, এতটা লাগে না। রণথম্বর অভিযানের সময়, রণথম্বর অভিযানটা আমরা একটু পরে লিস্টের মধ্যে ডিটেলস আমরা দেখবো। রণথম্বর অভিযান তিনি করেছিলেন। তিনি গিয়াসউদ্দিন বলবনের মতো রক্ত ও লৌহ নীতি অনুসরণ করতেন। এই রক্ত ও লৌহ নীতি বলতে কি, যে সবাইকে যুদ্ধ করবেন এবং তার যে শাসন ব্যবস্থাটা হবে সেটা একটু কঠিন প্রকৃতির বা কঠোর প্রকৃতির হবে। অর্থাৎ শাস্তি দেওয়া হবে কঠোর ভাবে এবং শাসনও হবে কঠোর ভাবে। আলাউদ্দিন খলজি সেই সময় প্রায় 30,000 জন নব্য মুসলমানকে হত্যা করেছিলেন। আমরা নব্য মুসলমানটা অলরেডি আগের ক্লাসে পড়েছি, যে গিয়াসউদ্দিন আমাদের মোহাম্মদ বলো জালালউদ্দিন খলজির সময় মঙ্গল নেতা, মানে হালায়ুগের পুত্র ছিল, নামটা কি বলো না, মঙ্গল নেতা কে আক্রমণ করেছিল বলো নামটা? আব্দুল্লাহ। এই যে আব্দুল্লাহ মঙ্গল আক্রমণ করেছিল। সেই জায়গায় জালালউদ্দিন খলজি তাদেরকে ক্ষমা করে দিল্লিতে বসবাস করার অনুমতি দিয়েছিল। সেই নব্য মুসলমানদের আলাউদ্দিন খলজি হত্যা করেছিল। ওকে, এবং তিনি উত্তর ভারত জয় করেছিলেন। উত্তর ভারত তিনি অভিযান করেছিলেন। উত্তর ভারত জয়ের ক্ষেত্রে তাকে বাধা দিয়েছিল বা বাধার সম্মুখীন হতে হয়েছিল চারটে বড় রাজ্যের কাছে। এই চারটে বড় রাজ্য কি কি? গুজরাট, মালব, চিতোর এবং রণথম্বর। উত্তর ভারত অভিযানের ক্ষেত্রে তার বাধা ছিল গুজরাট, মালব, চিতোর এবং রণথম্বর। এই চারটে জায়গার ক্ষেত্রে তিনি উত্তর ভারত অভিযানে বাধা পেয়েছিলেন। সেই চারটে জায়গার মধ্যে প্রত্যেকেই আলাউদ্দিন খলজির বিরুদ্ধে কঠোর বিরোধ গড়ে তুলেছিল এবং অলরেডি এটা বলেছি, আর দরকার নেই। তাহলে প্রত্যেকে কঠোর বিরোধ গড়ে তুললেও আলাউদ্দিন খলজি কিন্তু তাদের অঞ্চলগুলো অধিগ্রহণ করেছিল। সেই যাদের যাদের আক্রমণ করেছিল একটু তাদের সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। গুজরাট যখন তিনি আক্রমণ করেছিলেন, দেখো 1297 খ্রিস্টাব্দে। তখন গুজরাটের রাজা ছিলেন কর্ণদেব। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, তখন গুজরাটের রাজা কে ছিলেন? কর্ণদেব। সেই সময় তার সেনাপতি ছিল নুসরত খাঁ এবং উলুগ খাঁ। রাজধানী ছিল আনহিলওয়ারা। এত জিনিস আসে না। গুজরাট আক্রমণ যখন করেছিলেন 1297-তে, গুজরাট আক্রমণ করে তিনি কিন্তু সোমনাথ মন্দির লুট করেছিলেন। সোমনাথ টেম্পল তিনি লুট করেছিলেন এবং কর্ণদেবের যে পত্নী ছিল ওয়াইফ কমলা দেবীকে আলাউদ্দিন খলজি বিবাহ করেছিলেন। এটা মাঝে মাঝে কিন্তু আমাদের জানতে চায়। এই গুজরাট থেকে মালিক কাফুরকে দাস হিসেবে দিল্লিতে আনা হয়েছিল এবং আলাউদ্দিনের সেনাপতি নুসরত খাঁ 1000 দিনারের বিনিময়ে মালিক কাফুরকে ক্রয় করেছিলেন বলে মালিক কাফুর 1000 দিনারি নামে পরিচিত। এই যে পদ্মাবত সিনেমা যেটা আমাদের দেখায়, সেখানে দেখাবে, দেখবে যে জালালউদ্দিন খলজি মালিক কাফুরকে নিয়ে এসে মানে করেছিল, তোমার হচ্ছে ভেট দিয়েছিল, এরকম বলা হয়। কিন্তু টোটালি কিন্তু মুভিতে রং ইনফরমেশন দেখিয়েছে। কারণ নুসরত খানকে নিয়ে আসা হয়েছিল বা নিয়ে এসেছিল কে, সরি, মালিক কাফুরকে নিয়ে এসেছিল কে? নুসরত খান গুজরাট আক্রমণ করার পরে। মুভিতে কিন্তু টোটালি রং ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। মুভি দেখার সময় যারাই দেখো একটু ঠিকভাবে দেখবে, কারণ এগুলো মুভি কিন্তু প্রচুর আমাদের রং ইনফরমেশন দিয়ে থাকে। এই জন্য
মালিক কাফুরকে 1000 দিনার, তখন দিনার কারেন্সি ছিল, 1000 দিনারের বিনিময়ে কিনেছিল বলে মালিক কাফুর 1000 দিনারি নামে পরিচিত। গুজরাটের পরে যেই আক্রমণ যে জায়গাটা তিনি দখল করলেন সেটা হচ্ছে রণথাম্বর। তখন রণথম্বরের রাজা ছিল হামিরদেব। রণথাম্বরের রাজা ছিল হামিরদেব 1299 থেকে 1301। এখানে সেনাপতি ছিল নুসরত খাঁ, উলুগ খাঁ এবং আলাউদ্দিন খলজি। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা দুর্ভাগ্যজনক ঘটনা কি হলো, যে নুসরত খাঁ তার যে প্রধান সেনাপতি ছিল তিনি কিন্তু এখানে নিহত হলেন। এটা কিন্তু আমাদের জানতে চায় যে নুসরত খাঁ কিন্তু নিহত হয়েছিলেন এই রণথাম্বর অভিযানের সময়। খলজিরা রণথাম্বর দুর্গ পরাজিত করে এবং হামিরদেবকে নিহত হন। রাজপুত রমণীরা জওহর ব্রত পালন করে। জওহর ব্রতটা কি কেউ জানো প্রত্যেকে? হোয়াট ইজ জওহর? সেই মেয়েরা সেদিনকে আগুনে অগ্নিকুণ্ডে ঝাঁপ ঝাঁপ দেয়। দিয়ে প্রাণ বিসর্জন দেওয়া। হ্যাঁ, কেন কেন ঝাঁপ দিত? কি ব্যাপার, একটু যে ক্লিয়ার ভাবে। তখন নিয়ম ছিল, মানে কোনো সাম্রাজ্যের রাজা বা কোনো নবাবকে যখন অন্য একটা সাম্রাজ্যের নবাব বা রাজা করে দিত, মেরে দিত, তারপর তার মানে পত্নীকে বিবাহ করতো। তো ওটা সেই ওটা ম্যান্ডেটারি ছিল না, পত্নীকে বিবাহ করা ম্যান্ডেটারি ছিল না, যদি মনে হতো করতো। ওটা ম্যান্ডেটারি ব্যাপার হ্যাঁ, ছিল না যে করবেই। হ্যাঁ, বলো তারপরে। তারপর স্যার মানে যে রাজার মানে বউ ছিলেন তিনি, মানে এটা করবেন না বলে অনেক মেয়েকে নিয়ে দেখেছিলাম স্যার, আগুনে ঝাঁপ দেওয়ার মতো একটা ছিল। আচ্ছা দেখো, বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সাপোজ দুটো রাজ্য রয়েছে, দুটো এরকম রাজ্য রয়েছে, একটা এ রাজ্য রয়েছে আর একটা বি রাজ্য রয়েছে। খুব ইজি ভাবে দেখো বলছি, খুব আমরা বুঝতে পারবো যে এ একটা রাজ্য রয়েছে, বি একটা রাজ্য রয়েছে। তাহলে এ রাজ্যটা আমি মনে করলাম আলাউদ্দিন খলজি আর বি রাজ্যটা হচ্ছে রাজপুত, আর বলি তাহলে বেটার হবে। এবার যখন আক্রমণ করলো আলাউদ্দিন খলজি এই জায়গায়, তাহলে এই রাজপুত রাজ্যটা এরকম ভাবে একটা দুর্গ দ্বারা বেষ্টিত রয়েছে। তার যত পুরুষরা রয়েছে তারা যুদ্ধ করতে আসবে, ভিতরে নিশ্চয়ই যুদ্ধ করবে না, বাইরের মাঠে কোনো একটা জায়গায় তারা যুদ্ধ করবে। এবার যুদ্ধ করার সময় তারা তো উপর থেকে দেখতে পাবে যে তারা হারছে না জিতছে। যখন দেখছে যে আলাউদ্দিন খলজি জিতে যাচ্ছে, তার মানে এরা এবার দুর্গে প্রবেশ করবে। এবার এরা যদি দুর্গে প্রবেশ করে, সেখানে দুর্গের মধ্যে যেসব রাজপুত রমণীরা রয়েছে তাদেরকে নিশ্চয়ই ফুল দিয়ে পুজো করবে না, তাদেরকে অপমান করবে, বিভিন্ন ভাবে অত্যাচার করবে, যেটা রাজপুতদের কাছে একটা বড় অপমানজনক ছিল। এই জন্য যদি দেখে যে তাদের রাজ্য টোটালি মানে পরাজিত হওয়ার হচ্ছে, সেই সময় তারা কি করে, একটা অগ্নিকুণ্ড তৈরি করে। একটা বড় জায়গাতে অগ্নিকুণ্ড, সেটা অলরেডি তৈরি করাই থাকে ওদের, মানে সেই জায়গায় তারা অগ্নিকুণ্ড তৈরি করে এবং প্রত্যেকটা মেয়ে সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজেদের মানে প্রাণ আহুতি দেয়। কারণ এরা যখন প্রবেশ করবে তখন দেখবে ভেতরে কেউ নেই, সবাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক আছে? এই যে ব্রতটা, এটাকে বলা হয় জওহর ব্রত। অরিজিনালি এটাই জওহর ব্রত, যে স্বামীর সাথে সতীদাহ কিন্তু নয়, সতীদাহ জওহর ব্রতের মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ রাজপুত রমণীরা পরাজয়ের ভয়ে যখন একসাথে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দেয়, সেটা জওহর ব্রত নামে পরিচিত। ওকে, মনে রাখবে, রণথাম্বরে জওহর ব্রত হয়েছিল, চিতোরেও কিন্তু এরকম জওহর ব্রত হয়েছিল। চিতোরে রাজা ছিল রতন সিং। মুভিটা দেখিয়েছে ওখানে শাহিদ কাপুর, রতন সিং হয়েছে। আর 1303 সালে চিতোর অভিযান করেছিল আলাউদ্দিন খলজি। সেই সময় চিতোরের রাজা ছিলেন রতন সিং এবং রানী ছিলেন পদ্মিনী। এবং রানী পদ্মিনী জওহর ব্রত পালন করে দেহত্যাগ করেছিল, প্রায় প্রত্যেকেই করেছিল। এবং এই সংক্রান্ত বইটা যে লেখা রয়েছে সেটা হচ্ছে পদ্মাবত কাব্য, যেটাকে নিয়ে মুভিটা হয়েছে। রাইটার খুবই ইম্পর্টেন্ট, মালিক মোহাম্মদ জয়সি আলাউদ্দিন খলজি চিতোর অভিযান এবং পদ্মিনী বিষয়ক এই গ্রন্থটা লিখেছিলেন মালিক মোহাম্মদ জয়সি। এবং বলা হয় যে এই লড়াইয়ের আগে দীর্ঘ 8 মাস অবরোধ করে জয়লাভ করেছিলেন আলাউদ্দিন খলজি। অবরোধ বলতে কি, এই যে যেখানে আমি তোমাদের দেখালাম, এই চারদিকে তো এরকম ঘেরা রয়েছে, এরকম করে দুর্গ ঘেরা রয়েছে। এবার এর চারদিকে যদি সেনারা বসে থাকে বা এরকম করে চারদিক ঘিরে নেয়, ফলে এখান থেকে তো কেউ বেরোতেও পারবে না, এখানে কেউ ঢুকতেও পারবে না। ফলে এখানের মধ্যে যা খাদ্য থাকবে সেই খেয়েই বেঁচে থাকতে হবে।
একটা সময় তো খাদ্য ফুরিয়ে যাবে। খাদ্য ফুরিয়ে যাবে না, 8 মাস ধরে আলাউদ্দিন খলজি অপেক্ষা করছিল যাতে তারা দুর্গের বাইরে বেরিয়ে আসে, কারণ দুর্গের বাইরে না বেরোলে তারা তো যুদ্ধ করতে পারবে না। তাহলে দুর্গের বাইরে বেরিয়ে এসে তারা যখন যুদ্ধ, এরকম 8 মাস অবরোধ করে থাকার পরে আলাউদ্দিন খলজি কিন্তু চিতোর জয়লাভ করেছিল এবং সেখানে খিজির খাঁকে চিতোরের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছিলেন আলাউদ্দিন খলজি। এভাবে চিতোরকে তিনি দখল করলেন। এরপর মালব, মালব তিনি দখল করলেন। মালবের রাজা ছিলেন হবনন্দ। সে হবনন্দকে তিনি পরাজিত করে মালব অধিগ্রহণ করলেন। ওকে, এগুলো ছিল তার উত্তর ভারত দখলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু জায়গা। ওকে, গুজরাট কর্ণদেব, রণথাম্বর, গুজরাটের রাজা কর্ণদেব, রণথাম্বরের রাজা হামির দেব, চিতোরের রাজা রতন সিং এবং মালবের রাজা হবনন্দ। এবার সেম ভাবে উত্তর ভারত দখল করার সাথে সাথে তিনি দক্ষিণ ভারতও দখল করেছিলেন এবং দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে তাকে, তিনি ছিলেন প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারত অভিযান করে জয়লাভ করেছিলেন এবং তার প্রধান সেনাপতি দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে ছিলেন মালিক কাফুর। মালিক কাফুর কিন্তু তার প্রধান দক্ষিণ ভারত আক্রমণের প্রধান সেনাপতি ছিলেন এবং আলাউদ্দিন খলজি তার বীরত্বের জন্য নিজেকে সিকান্দার সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হন, যদিও এই উপাধিটা তিনি নিজেই নিজেকে দিয়েছিলেন। দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে তিনি কোন কোন রাজ্য দখল করেছিলেন সেই সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের রয়েছে, সেগুলো জানতে হবে। তিনি প্রথমে দেবগিরি আক্রমণ করেছিলেন। দেবগিরি 1306-তে তিনি প্রথমবার আক্রমণ করেছিলেন। দুবার আক্রমণ আমরা দেবগিরি, আবার এখানেই আমরা আরেকবার দেখব। প্রথমবার তিনি যখন দেবগিরি আক্রমণ করেন তখন দেবগিরির রাজা ছিল রাজা রামচন্দ্র, যাদব বংশীয় রাজা রামচন্দ্র। আমরা অলরেডি মনে করো আমরা লাস্ট তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যাদব বংশ, কাকতীয় বংশ, হোসেল বংশ, ওয়ারেঙ্গেল বংশ, সেই বংশগুলোর রাজা রাজা রামচন্দ্র। রাজা রামচন্দ্রকে 1306-তে আলাউদ্দিন খলজি পরাজিত করেন। পরাজিত করে রামচন্দ্রকে পুনরায় দেবগিরিতে প্রতিষ্ঠিত করেন, মানে কর দেবে এই প্রতিশ্রুতি দিয়ে রামচন্দ্রকে আবার দেবগিরিতে পুনঃপ্রতিষ্ঠা করেন। অর্থাৎ আমরা সমুদ্রগুপ্তের কাছেও দেখেছি যে তিনি দক্ষিণ ভারতের 12টি রাজ্য দখল করে সেই জায়গা কিন্তু কর দানের বিনিময়ে তাদের রাজস্ব ফিরিয়ে দিয়েছিল। এই নীতিটাকে কি বলা হয়? কি বলা হয় কর দানের বিনিময়ে রাজ্য ফিরিয়ে দেওয়াকে? সমুদ্রগুপ্তের এই নীতিকে ভুলে গেছো? এসা, মৈত্রী, জয়ন্ত, স্যার মনে পড়ছে না। আসছে না? আচ্ছা, এটাকে বলা হয় গ্রহণ ও পরিমোক্ষ নীতি। এবার মনে পড়ছে? হ্যাঁ স্যার মনে পড়েছে। এবার এবার মনে পড়েছে। ওকে, এটাকে বলা হয় গ্রহণ ও পরিমোক্ষ নীতি। অর্থাৎ কেন করেছিল? আচ্ছা, কেন করেছিল এটা বলে দাও তাহলে, কারণটা বলে দাও, কেন করতেন? স্যার রাজ্য বিস্তার। হলো না ঠিক করে, কেন অত করতেন? অত বড় রাজ্য মানে দেখার সম্ভব রাজ্য হলো না। সামলাতে পারবে না, অথচ ওখানে তার প্রতিনিধি থাকলো আর সে ওখান থেকে মানে ওই জিনিসপত্রও পেলো আর মানে সেখান থেকে আক্রমণও করতে পারবে না, সেই ভেরি জন্য। গুড, এটাই আসল কথা, যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত ট্রাভেল করে রাজত্ব করা কিন্তু খুবই প্রায় অসম্ভব ব্যাপার ছিল। মানে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত অ্যাটাক করতে আসা, যদি রাজ্য দখল করে নেয় পরে কি হবে, সেই রাজ্য আবার সেই জায়গায় দখল, মানে তারা হচ্ছে নিজেরা লড়াই করে আবার ফ্রিডমের জন্য লড়াই করবে। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত শাসন করা তো সম্ভব নয়। কিন্তু যদি ট্যাক্সের ব্যবস্থা করে দেয়, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে ট্যাক্স দেবে, ফলে ট্যাক্স দিলে তারাও দেখবে যে আমি ট্যাক্স পাচ্ছি, তার মানে আক্রমণ করবে না, তারাও শান্ত এরাও শান্ত, কোনো অসুবিধা নেই। এই জন্য রাজস্ব শুধু ট্যাক্স অর্থাৎ কর দানের বিনিময়ে তাদের রাজত্ব ফিরিয়ে দেওয়া। অর্থাৎ এখানে সমুদ্রগুপ্তকে তিনি টোটালি কিন্তু আলাউদ্দিন খলজি ফলো করেছিলেন প্রথমের দিকে, এবং যাতে তারা আক্রমণ না করে সেই জন্য কি করেছিল, কর্ণদেবের কন্যা ছিল দেবলা দেবীকে বন্দি করেন এবং আলাউদ্দিনের, এটা হচ্ছে কর্ণদেব না, এটা কর্ণদেব হবে না, এটা হচ্ছে রামচন্দ্রের কন্যা হবে।
এখানে রামচন্দ্রের কন্যার সঙ্গে তোমার আলাউদ্দিনের পুত্র যে খিজির খান তিনি বিবাহ দিয়েছিলেন। বিবাহ, তাহলে এখান থেকে রাজনৈতিক একটা সম্পর্ক যখন তৈরি হয়ে গেল তখন মানে আর আক্রমণের সম্ভাবনা থাকবে না। এরপর 1308-এ ওয়ারেঙ্গেল তিনি আক্রমণ করলেন। ওয়ারেঙ্গেলের তখন রাজা ছিল দ্বিতীয় প্রতাপরুদ্র, কাকতীয় বংশের রাজা ছিল দ্বিতীয় প্রতাপরুদ্র। তাকে আক্রমণ করলো ওয়ারেঙ্গেল রাজ্য এবং সেই প্রতাপরুদ্র সন্ধি করলেন এবং সুলতানকে বার্ষিক করদানে সম্মত হলেন। সেম ব্যাপার 1310-এ সাউথ ইন্ডিয়ায় তিনি আক্রমণ করলেন হোসেল রাজ্য। বলেছিল আমি হোসেল রাজ্য, তৃতীয় বীরবল্লার তখন রাজা ছিল। এখানে হোসেল রাজা পরাজিত হয়ে আত্মসমর্পণ করে, করদানে সম্মত। 1311-তে তিনি আক্রমণ করলেন মাদুরাই। মাদুরাইয়ের তখন রাজা ছিল বীর পাণ্ডব। মাদুরাইয়ের তখন রাজা ছিল বীর পাণ্ডব। এই বীর পাণ্ড তিনি কি করলেন, তাকেও পরাজিত করলেন পাণ্ডকে, এবং সেই সময় মাদুরাইয়ের রামেশ্বরম মন্দির তিনি ধ্বংস করে লুটপাট করলেন আলাউদ্দিন খলজি। কিন্তু এই যে দেবগিরিতে ছিল রামচন্দ্রের পরে তার পুত্র ছিল শঙ্করদেব, তিনি কিন্তু আলাউদ্দিন খলজিকে কর দান করতে অস্বীকার করলেন, অর্থাৎ বললেন না এসব কট্টর দিতে পারবো না বললেন। তখন আলাউদ্দিন খলজি বাধ্য হলেন শঙ্করদেবকে পরাজিত এবং নিহত করতে এবং দিল্লি সুলতানির অন্তর্গত করে নিলেন। বাধ্য হলেন শেষ অব্দি। অর্থাৎ প্রথমবার দেবগিরি আক্রমণ 1306, যেখানে রামচন্দ্রকে পুনঃপ্রতিষ্ঠা করলেন, কিন্তু রামচন্দ্রের পুত্র শঙ্করদেব তিনি এটা মানতে অস্বীকার করায় 1313-তে দেবগিরিকে দিল্লি সুলতানির ইনক্লুড করলেন আলাউদ্দিন খলজি। ওকে, এবার দেখো আলাউদ্দিন খলজির, এবার তো আমরা অনেক কিছু তার রাজ্য বিজয় সম্পর্কে তো অনেক কিছু আমরা ডিসকাস করলাম। এবার সে কি শুধু রাজ্য বিজয়ী করেছে, অন্য কোনো কি কাজ করেনি? তাহলে সেগুলো সম্পর্কে আমাদের ইনফরমেশন কিছু জানতে হবে। সেগুলো আমরা দেখবো যে তিনি সমাজের জন্য কি কি কাজ করেছিলেন, অর্থাৎ রাজনৈতিক ছাড়া তিনি আরো কি কি কাজ করেছিলেন। তিনি দিল্লি সুলতানের মধ্যে প্রথম ছিলেন যিনি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে রাজ্য পরিচালনা করতে গেলে একটা স্থায়ী সেনাবাহিনী প্রয়োজন, না হলে স্থায়ী সেনাবাহিনী না থাকলে কোনো রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। এবং তিনি যে ইকতা ব্যবস্থা ছিল, ইকতা ব্যবস্থা কে চালু করেছিল? ইকতা এই রে, ইকতা ব্যবস্থা কে চালু করেছিল? ইলতুৎমিশ, মনে পড়ছে? ওকে, ইকতা ব্যবস্থা চালু করেছিল ইলতুৎমিশ। ইকতার মাধ্যমে কি হতো, যে একটা জায়গার মালিকানা দেওয়া হতো, মানে তাকে কোনো বেতনের পরিবর্তে তার জমি দেওয়া হতো তাকে। এবার আলাউদ্দিন খলজি দেখলেন তাকে যদি জমির মালিকানা দেওয়া হয়, এত জমি পাবো কোথায়? সেই জন্য তিনি কি করলেন, সেনাদের ইকতা না দিয়ে নগদে বেতন দেওয়ার ব্যবস্থা শুরু করলেন। বললেন না তোমাদের ইকতা দেওয়া হবে না, নগদে যেরকম করে বেতন দেওয়া হয় সেরকম নগদে বেতন দেওয়া হবে। এবং তিনি কি করলেন, দুটো জিনিস চালু করলেন, একটা হচ্ছে দাগ আর একটা হচ্ছে হুলিয়া। দাগ ও হুলিয়া তিনি চালু করলেন। জিনিসটা কি ছিল? দাগ ছিল ঘোড়াকে চিহ্নিতকরণ, মানে কিছু কিছু ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে, আবার অনেক ঘোড়া এত বেশি দ্রুত দৌড়াতে পারে না, সেইভাবে ঘোড়াকে আইডেন্টিফাই করা হলো, সেগুলো হচ্ছে দাগের মাধ্যমে। আর হচ্ছে হুলিয়া, তখন তো আধার কার্ড ছিল না, যে আধার কার্ড দেখিয়ে আমি বলে দেবো যে আমি এই ব্যক্তি। যদি বাইরে থেকে কেউ আসে বা কোনো সৈন্য আসে, সে যদি সৈন্য না হয় তাহলে তো হবে না। তার মানে হুলিয়া বলতে কি, লিখে রাখা হতো যে এই ব্যক্তি, তার হচ্ছে হাইট এই 5 ফুট 10 ইঞ্চি, তার গোঁপ আছে, বাঁ দিকের কানের একটা কাটা দাগ আছে, এরকম ডেসক্রিপশন লেখা থাকতো। তাহলে কোনো ব্যক্তি যদি বাইরে থেকে আসে, নাম বলবে, নাম বলার সাথে সাথে তার বিবরণের সাথে ম্যাচিং করে দেখা হবে, যদি ম্যাচিং হয়ে যায় তখন তাকে ঢুকতে দেওয়া হবে। তার মানে সৈন্যদের বিবরণ লিখে রাখা হতো হুলিয়ার মাধ্যমে। তখন তো আধার কার্ড ছিল না যে দেখিয়ে দিল, বায়োমেট্রিক পাঞ্চ করলো ঢুকে গেল, সেরকম তো ব্যাপার ছিল না। তাই সেই কারণে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। সেই সময় সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছিল আরজি মামালিক, একটা পোস্ট, সে আরজি মামালিকের হাতে।
হিন্দু রাজস্ব কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। জমি জরিপ করে উৎপন্ন ফসলের 50% ভূমি রাজস্ব হিসাবে তিনি ধার্য করেছিলেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে জমি জরিপ করে উৎপন্ন ফসলের কত শতাংশ ভূমি রাজস্ব হিসাবে ধার্য করেছিলেন আলাউদ্দিন খলজি। 50% ভূমি রাজস্ব তিনি ধার্য করেছিলেন, যে 50%, কারণ তার সেনাবাহিনী মেনটেনের জন্য প্রচুর পরিমাণের অর্থ প্রয়োজন, এই জন্য তিনি ভূমি রাজস্বের 50% রাজস্ব হিসাবে ধার্য করতেন। তার রাজসভায় পৃষ্ঠপোষকতা লাভ করেছিল আমির খসরু, আমির হাসান, শেখ নিজামুদ্দিন আউলিয়া, কবিরুদ্দিন, শেখ রুজিউদ্দিন প্রভৃতি। এই যে আমির খসরু, যে গিয়াসউদ্দিন বালবানের সময় থেকে তার রাজস্ব যাত্রা শুরু হয়, তাকে 7 জন দিল্লি সালতানাতের সমসাময়িক বলা হয়ে থাকে, কন্টেম্পোরারি বলা হয়। একদম গিয়াসউদ্দিন বালবান থেকে শুরু করে আলাউদ্দিন খলজি এবং তারপরে তার পুত্র, আমরা 7 জন পরপর দিল্লি সুলতানের সমসাময়িক বলা হয় আমির খসরুকে। আমির খসরু আলাউদ্দিন খলজির সময় সব থেকে বেশি পপুলারিটি অর্জন করেছিলেন। তার সভাকবি ছিলেন আলাউদ্দিন খলজির আমির খসরু। আমির খসরু হিন্দুস্তানের তোতা পাখি বা তুতি-ই-হিন্দ নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানি যে আমির খসরু হিন্দুস্তানের তোতা পাখি বা তুতি-ই-হিন্দ নামে পরিচিত। আমির খসরুকে বলা হয় তিনি সেতার নামে একটা সেতার যে বাদ্যযন্ত্র, সেটা কিন্তু বলা হয় আমির খসরু ইনভেন্টেড করেছিলেন বা আমির খসরু সেটাকে আবিষ্কার করেছিলেন। সেতার নামক বাদ্যযন্ত্রের আবিষ্কারক বলা হয় আমির খসরু। যেমন গানের ক্ষেত্রে বিভিন্ন রাগ হয়, ইমন রাগ হয়, খেয়াল রাগ হয়, সেরকম দুটো রাগের স্রষ্টা বলা হয় আমির খসরুকে। তার লেখা বইয়ের মধ্যে খাজাহান উল ফুতুহ, তুগলক নামা, নূর সিপিহি, লালা মুজনু, এরকম প্রচুর বই রয়েছে। আমরা পরে আমরা বুকগুলো সম্পর্কে একটু ডিসকাস করব, যে এই বইতে কোন কোন বিষয় সম্পর্কিত লেখা রয়েছে, সেগুলো আমাদের সালতানাত কমপ্লিট হওয়ার পরে বুকস রয়েছে, সেই বুকস গুলো সম্পর্কে টপিক একটা রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে, সেখানে আমরা ডিসকাস করব। তার গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া। তার গুরু ছিল সুফি পীর নিজামুদ্দিন আউলিয়া আলাউদ্দিন খলজির গুরু ছিলেন। আলাউদ্দিনের প্রিয় সেনাপতি ছিল মালিক কাফুর, যিনি হাজার দিনারি নামে পরিচিত। অলরেডি আমরা জিনিসটা পড়েছি, হাজার দিনারি কেন বলা হয়। আলাউদ্দিন খলজির রাজত্বকালে সর্বাধিক মঙ্গল আক্রমণ ঘটে। অবভিয়াসলি আমরা দেখেছি আলাউদ্দিন খলজি বলতেন, সুলতান আলাউদ্দিন খলজি বলতেন যে রাজার কোনো আত্মীয় নেই। আলাউদ্দিন খলজি বলতেন যে এ কিং হ্যাজ নো রিলেটিভ, রাজার কোনো আত্মীয় নেই। রাজা যেহেতু দৈব সত্তায় বিশ্বাসী করতেন, বলতেন রাজার কোনো আত্মীয় নেই। তার রাজধানী ছিল সিরি, অর্থাৎ দিল্লির উপকণ্ঠে সিরিতে তিনি তার রাজধানী গঠন করেছিলেন। কেন মনে আছে? একটু আগে বললাম কেন সিরিতে রাজধানী তৈরি করেছিল। একটু আগেই বললাম সিরিতে রাজধানী কেন গঠন করেছিল। ওই মঙ্গল আক্রমণের থেকে মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য। ভেরি গুড। তিনি কর সংগ্রহ করার জন্য দিওয়ান-ই মুস্তারাজ নামে একটা দপ্তর গঠন করেছিলেন। কিন্তু আলাউদ্দিন খলজি সব থেকে বেশি খ্যাতির অন্যতম কারণ ছিল কেন তিনি বেশি পপুলারিটি হয়েছিলেন, বাজার দর নিয়ন্ত্রণ, যেটাকে রেশনিং ব্যবস্থা। বাজার দর নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন। এবার বলবে কেন রেশনিং ব্যবস্থা চালু করেন, এটা কিন্তু আমাদের অপশনে দেবে যে আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন কেন, এটা কিন্তু আমাদের জানতে চাইবে। তার উত্তর একটাই হবে, যাতে কম মূল্যে অর্থাৎ কম বেতনে সেনাবাহিনীদেরকে নিযুক্ত করা যায়। কারণ যদি দেখো রেশনিং ব্যবস্থা করা হয়, তাহলে কম মূল্যে খাদ্যশস্য প্রত্যেক সেনা পাবে, ফলে তাদেরকে যদি বেতন কম দেওয়া হয় তাদের মধ্যে কোনো অসন্তোষ থাকবে না। অর্থাৎ রেশনিং ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্য ছিল যে কম বেতনে সেনাবাহিনীকে পরিচালন করা। তিনি দুটো বাজার চালু করেছিলেন, একটা হচ্ছে সেরা-ই আদল আর হচ্ছে মান্ডি, দুটি বাজার তিনি চালু করেছিলেন। এই বাজারগুলো দেখভাল করার জন্য দু ধরনের
পোস্ট তিনি নিয়োগ করেছিলেন। দেওয়ান ই সেরা ই আদলের জন্য দেওয়ান ই রিসালাত, আর মান্ডি বাজারের জন্য সাহানা ই মান্ডি তিনি নিয়োগ করেছিলেন। আমরা এখনো বলি সবজি মান্ডি, ওই মান্ডি কথাটা ওইখান থেকেই এসেছে। সরকারি খবর আদান প্রদানের জন্য কর্মচারী নিযুক্ত করা হতো, তার নাম ছিল দাভা। দাভা কর্মচারী নিযুক্ত করা হতো। আলাউদ্দিন খলজি সিরি শহর নির্মাণ করেছিলেন, দিল্লির নিকটে হাজার সিতার জামাতখানা মসজিদ নির্মাণ করেছিলেন, আলাই দরওয়াজা তৈরি করেছিলেন এবং আলাই মিনার তৈরি করেছিলেন। এর মধ্যে আলাই দরওয়াজাটা কি? হোয়াট ওয়াজ আলাই দরওয়াজা? বলো বলো, আলাই দরওয়াজাটা কি বলা উচিত? আলাই দরওয়াজা, হোয়াট ওয়াজ আলাই দরওয়াজা? আলাই দরওয়াজা কুতুব মিনারের প্রবেশদ্বার। কুতুব মিনারের প্রবেশদ্বার হচ্ছে আলাই দরওয়াজা, ঠিক আছে? এন্ট্রান্স বলা হয় আলাই দরওয়াজাকে। তিনি ইকতা ব্যবস্থা বন্ধ করেছিলেন, অলরেডি বললাম, এবং তিনি ছিলেন একজন নিরক্ষর সুলতান। 1315 খ্রিস্টাব্দে যখন আলাউদ্দিন খলজি অসুস্থ হয়ে যায়, তখন মালিক কাফুর তার সমস্ত ক্ষমতা অধিকার করে, কিন্তু শেষ পর্যন্ত আলাউদ্দিনের দেহরক্ষীরা মালিক কাফুরকে হত্যা করে আবার খলজি সাম্রাজ্যকে পুনরায় প্রতিষ্ঠা করতে সাহায্য করে। ওকে, এখানে আলাউদ্দিন খলজির গল্প শেষ। নেক্সট দেখো, আলাউদ্দিন খলজির পরে সিংহাসনে বসলো তার পুত্র কুতুবউদ্দিন মুবারক শাহ খলজি। কিছুদিনের জন্য সিংহাসনে বসেছিল কুতুবউদ্দিন মুবারক শাহ খলজি 1316 থেকে 1320। আলাউদ্দিন খলজি তিনি পুত্র ছিলেন। শিশু সুলতান সিবাউদ্দিন ওমরকে হত্যা করে কুতুবউদ্দিন সিংহাসনে বসেছিলেন। মৃত্যুর পূর্বে আলাউদ্দিন খলজি সিবাউদ্দিনকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন। এই কুতুবউদ্দিন মুবারক শাহ খলজি দেখো নিজেকে খলিফা বলে প্রচার করতেন। দেখো দুটোর মধ্যে পার্থক্য এখানে, যে কোন সুলতান মুদ্রায় নিজেকে খলিফা প্রচার করতেন? আলাউদ্দিন খলজি। আর কোন সুলতান নিজেকে খলিফা বলে প্রচার করতেন? কুতুবউদ্দিন মুবারক শাহ খলজি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কুতুবউদ্দিন মুবারক শাহ খলজি নিজেকে খলিফা বলে প্রচার করতেন, নিজেকে খলিফা বা আল ওয়াসিক বিল্লাহ বলে প্রচার করতেন। তার উজির বা প্রধানমন্ত্রী ছিল খসরু শাহ, তাকে ষড়যন্ত্র করে হত্যা করেন। এরপর সিংহাসনে বসবে মুবারক শাহ খলজির পরে সিংহাসনে বসবেন কে? তার যে প্রধানমন্ত্রী ছিল নাসিরউদ্দিন খসরু শাহ 1320 খ্রিস্টাব্দে। এর সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে কি, জন্মসূত্রে নাসিরউদ্দিন খসরু শাহ একজন হিন্দু ছিলেন। তিনি একজন হিন্দু ছিলেন, এই জন্য পরবর্তীকালে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন। এবং যেহেতু তিনি জন্মসূত্রে একজন হিন্দু ছিলেন, সেই জন্য তিনি তার রাজসভায় মূর্তি পূজার প্রচলন করেছিলেন। একজন মুঘল দিল্লি সালতানাতের কোন সুলতান রাজসভায় মূর্তি পূজার প্রচলন করেন? নাসিরউদ্দিন খসরু শাহ। তার সময় পাঞ্জাবের শাসনকর্তা ছিল গাজী মালিক। সেই গাজী মালিক তিলপতের যুদ্ধে, খুব ইম্পর্টেন্ট, যুদ্ধটা আমাদের জানতে চায়, তিলপতের যুদ্ধে তাকে পরাজিত করে দিল্লিতে তুগলক বংশের সূচনা করেন। খুব ইম্পর্টেন্ট, নাসিরউদ্দিন খসরু শাহ হচ্ছে খলজি বংশের শেষ রাজা। ওকে, বলো, কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু জিজ্ঞাস্য বিষয় থাকে বলো। এখানে আমাদের মোটামুটি এটা কমপ্লিট। বলো, কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে বলো। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার আমরা তুগলক বংশ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা তুগলক বংশ শুরু করছি। তুগলক বংশ সম্পর্কে আমরা আলোচনা করব। 1320 থেকে 1413 সব থেকে লং বা সবচেয়ে বেশি সময় ধরে শাসন করা বংশ হচ্ছে তুগলক বংশ। তুগলক বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? গাজী মালিক বা গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের কথা আমরা একটু আগেই জানলাম। গিয়াসউদ্দিন তুগলক ছিল ফাউন্ডার অফ তুগলক ডাইনেস্টি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, তিনি 1320 খ্রিস্টাব্দে তুগলক বংশের প্রতিষ্ঠা করলেন। তিনি ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। আসল নাম ছিল গাজী মালিক, অলরেডি এখানে বললাম। তিনি ছিলেন দিল্লির প্রথম সুলতান
যিনি গাজী উপাধি গ্রহণ করেছিলেন। দিল্লির কোন সুলতান প্রথম গাজী উপাধি ধারণ করেছিলেন? প্রথম সুলতান যিনি গাজী উপাধি গ্রহণ করেন গিয়াসউদ্দিন তুগলক। তিনি কারানা তুর্কি জাতভুক্ত ছিলেন। আমাদের মনে আছে আলাউদ্দিন খলজি মানে আমাদের বলো এই কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ এরা কোন তুর্কি ছিল? মনে পড়ে? বলেছিলাম কোন তুর্কি জাত? তুর্কি তো ছিল, কোন তুর্কি? দেখো নি, ইলবারি তুর্কি। বাহ, ভেরি গুড ভেরি গুড। ইলবারি তুর্কি, ভেরি গুড। ইলবারি তুর্কি। আর এরা হচ্ছে কারানা তুর্কি। ভেরি গুড। ইলবারি তুর্কি, বাহ ভেরি গুড, মনে আছে। আলাউদ্দিন খলজির রাজত্বকালে তিনি পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন, অলরেডি আমি এটা বললাম। তিনি ছিলেন তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার অফ তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। তিনি রাজ্যের সেচ ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন খাল খনন করেছিলেন। তিনি তার রাজ্যে মদ বিক্রি এবং উৎপাদন নিষিদ্ধ করেছিলেন। তার আমলে দেখো সেচ ব্যবস্থা চালু হয়েছিল, সেচ ব্যবস্থা তিনি চালু করেছিলেন। তার সময় তিনি হুকুম ই মাসাহাত অর্থাৎ জমি জরিপের মাধ্যমে রাজস্ব নির্ধারণের প্রথা বাতিল করে হুকুম ই হাসিল প্রথার প্রবর্তন করেন। আলাউদ্দিন খলজির সময় আমি দেখেছিলাম যে জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করা হতো, মানে যে একটা জমিকে জরিপ করা হবে বা মাপা হবে, সেই জমিতে যে পরিমাণ রাজস্ব বা উৎপন্ন হবে তার 50% নেওয়া হতো বলা ছিল। কিন্তু আমাদের কি করলেন, গিয়াসউদ্দিন তুগলক কি করলেন, বলে ওইসব চলবে না, যে হুকুম ই মাসাহাত বাদ দাও, অর্থাৎ জমি জরিপের মাধ্যমে রাজস্ব আদায় বাদ দাও। কি হবে? হুকুম ই হাসিল, অর্থাৎ যেটা বলা হবে, অর্থাৎ রাজস্ব কর্মচারীর উপস্থিতিতে যে শস্যটা হবে সেটাকে বন্টন করে দেওয়া হবে। অর্থাৎ যা হবে তা রাজাকে দিয়ে দিতে হবে, রাজা সব বন্টন করে দেবে, বন্টন করে দেওয়ার পরে যা থাকবে তারপর তোমাদের দেয়া হবে। মানে ওইসব ব্যাপার নয় যে 50% দেবে, সেরকম না। হুকুম ই হাসিল। তিনি ভূমি রাজস্বর 1/10 অংশ ধার্য করেছিলেন, এটা মাঝে মাঝে জানতে চাই, যে 1/10 ধার্য করেছিলেন এবং কৃষকদের তক্কভি ঋণ দানের ব্যবস্থা করেছিলেন। তক্কভি ঋণ দান কি? যখন বিভিন্ন কারণে যদি ফসলের ক্ষতি হয় তখন কৃষকদের আপৎকালীন ঋণ দানকে তক্কভি ঋণ বলা হয়। তিনি কৃষকদের তক্কভি ঋণের ব্যবস্থা করেছিলেন। তার সময় 1321 খ্রিস্টাব্দে তার পুত্র ছিল জুনা খা। তিনি ওয়ারেঙ্গেল, এটা হচ্ছে ওয়ারেঙ্গেল জয়ে ব্যর্থ হলেন, কিন্তু 1323-এ জুনাখা ওয়ারেঙ্গেল জয় করেন এবং ওয়ারেঙ্গেলের নামকরণ করলেন সুলতানপুর। এরপর জুনাখা মানে যেটা আমাদের মোহাম্মদ বিন তুগলক, এরপর উড়িষ্যার জাজনগর দখল করলেন এবং তারপর উড়িষ্যা রাজা তখন ছিল ভানুদেব, মাঝে মাঝে জানতে চায়, ভানুদেবকে পরাজিত করলেন। এছাড়া বাংলা এবং ত্রিহুত জয় করলেন। এরপর সুলতান দেখো বাংলা এবং ত্রিহুত জয় করলেন। এবার যখন তিনি বাংলা জয় করে ফিরছেন তখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার পুত্র কি করলো, তার জন্য একটা স্টেজ সাজিয়ে রেখেছিল। আফগানপুরা গ্রামটা মেনশন করা আছে। আফগানপুরা গ্রামে জুরা খাঁ একটা কাঠের মণ্ডপ তৈরি করেছিল সুলতানকে সম্বর্ধনা দেওয়ার জন্য, যে বাবা জিতে আসবে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। সেই সময় অ্যাক্সিডেন্টালি মণ্ডপটা ভেঙে পড়ে গিয়াসউদ্দিনের মৃত্যু হয়। তবে কিছু ঐতিহাসিক যেমন ইবন বতুতা, তারপর আব্দুল মালিক হাসামি, এই যারা রাইটার রয়েছে তারা এই মৃত্যুর জন্য জুনা খাঁকে দায়ী করেন। তারা বলেন যে মণ্ডপটা এমন ভাবে তৈরি করা হয়েছিল, অর্থাৎ বলা হচ্ছে যে মণ্ডপটা এমন ভাবে তৈরি করা হয়েছিল যে সাপোজ এই একটা জায়গা যেখানে সাপোজ বক্তৃতা দিতে দাঁড়াবে বা এখানে সংবর্ধনা দেওয়া হবে, এর মাথার উপর এরকম কাঠের সব এরকম ছাউনি দেওয়া আছে। এবার এখানে এন্ট্রান্স করার মতো বড় বড় সব দিয়ে এন্ট্রান্স করা আছে। এবার যেই মানে পাথরগুলো বা যেই বাঁশগুলো দিয়ে এন্ট্রান্সটা করা আছে, সে বাঁশগুলো একটা বাঁশকে একটা উইক ভাবে এমন করা আছে যে একটা ধাক্কা দিলেই বাঁশটা পড়ে মানে স্টেজটা ভেঙে এর মাথায় যেন পড়ে যায়, আর এর মাথায় পড়লে সে মারা যাবে। এবং বলা হয় যে যখন এই সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছিল তখন হাতির একটা প্যারেড হয়ে থাকে, আমরা বাহুবলী মুভিতে দেখেছি যে দেখবে একটা হাতির প্যারেডের মতো হয়ে থাকে, হাতিরা সব সেখানে দেখবে ওই পা দিয়ে নাচাচ্ছিল।
তো দেখাচ্ছিল, দেখবে যে হাতি যখন ওখান দিয়ে পাস করছিল, সে হাতি ইন্টেনশনালি হাতির ধাক্কায় মণ্ডপটা ভেঙে পড়ে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয়েছিল। এবং এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ওকে, আচ্ছা, এরপর দেখো সিংহাসনে বসলেন কে? মোহাম্মদ বিন তুগলক। তারপরে সিংহাসনে বসলেন আমাদের পাগল রাজা মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসলেন। সিংহাসনে বসে মোহাম্মদ বিন তুগলকের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের জানতে হবে। যে মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসলেন 1325 খ্রিস্টাব্দে। 1351 অব্দি তিনি দিল্লি সালতানাতের রাজা হিসেবে ছিলেন। 1325 থেকে 1351। তার প্রকৃত নাম জুনা খাঁ, আমরা অলরেডি পড়েছি। তাকে বলা হয় প্রিন্স অফ মানিয়ার্স। যেহেতু অর্থ সংক্রান্ত তিনি এত ভালো কাজ করেছিলেন, সেই জন্য ঐতিহাসিক এডওয়ার্ড টমাস তাকে প্রিন্স অফ মানিয়ার্স বলা হয়, কারণ অর্থ সংক্রান্ত তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। এছাড়া তাকে পাগল রাজা বা ম্যাড ট্রায়েন্টও বলা হয়ে থাকে, ম্যাড ট্রায়েন্ট হিসেবেও বলা হয়ে থাকে, এবং তাকে বিপরীত গুণের সংমিশ্রণ বলা হয়ে থাকে। বিপরীত গুণের সংমিশ্রণ বলা হয়ে থাকে মোহাম্মদ বিন তুগলককে। তাকে সুলতানি যুগের ক্যারাভেন হিসেবেও বলা হয়ে থাকে। এবার তিনি বিখ্যাত সুফি সন্ত ছিল নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার তিনি শিষ্য ছিলেন। বিখ্যাত চিশতি সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়া তিনি শিষ্য ছিলেন। তিনি দিল্লি সালতানাতের মধ্যে সবচেয়ে শিক্ষিত সুলতান যদি বলা হয়, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। সবচেয়ে বেশি এডুকেটেড ছিলেন মোহাম্মদ বিন তুগলক। এবং তিনি কি করেছিলেন? গণিত, জ্যোতির্বিদ্যা সমস্ত বিষয়ে তার দক্ষতা ছিল। তার উদার ধর্মনীতির অধিকারী তিনি ছিলেন, অর্থাৎ তিনি বহু হিন্দুকে যোগ্যতা অনুযায়ী উচ্চ পদে নিয়োগ করেছিলেন। তাহলে হিন্দুদেরকেও তিনি উচ্চ পদে কিন্তু নিয়োগ করেছিলেন যোগ্যতা অনুযায়ী। তিনি প্রথমের দিকে খলিফার আনুগত্য স্বীকার করেন, কিন্তু পরে বিদ্রোহে ব্যতিব্যস্ত হয়ে খলিফার প্রতি অনুগত্য প্রদর্শনে বাধ্য হয়েছিলেন। তিনি উলেমাদের প্রতিপত্তি খর্ব করে মুদ্রায় নিজেকে আল সুলতান জিল্লি আল্লাহ বা সুলতান আল্লাহর ছায়া খোদিত করেন। সুলতান আল্লাহর ছায়া, এটা মুদ্রায় খোদিত করেন কে? মোহাম্মদ বিন তুগলক। তার রাজসভায় জৈন পণ্ডিত রাজশেখর, খুব ইম্পর্টেন্ট, এবং জৈন প্রভাসুরি পৃষ্ঠপোষকতা লাভ করেন। এই রাজশেখর কোন দিল্লি সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, এটা কিন্তু জানতে চায়। তিনি হিন্দুদের হোলি উৎসবে অংশগ্রহণ করতেন। হিন্দুদের যেসব উৎসব হতো সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করতেন। খুব ভাইটাল কিন্তু। দক্ষিণাত্যের একটি যুদ্ধে কল্যাণের হিন্দু মন্দির ধ্বংস হলে তিনি তা পুনর্নির্মাণ করেছিলেন। এবার তার গুরুত্বপূর্ণ কাজে আসি, রাজস্ব সংস্কার। তিনি কি করেছিলেন? তার রাজস্ব সংস্কারের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ রাজস্ব সংস্কারের মধ্যে গঠনের জন্য তিনি প্রথমে আমিন-ই-কোহি নামে একটা কৃষক দপ্তর গঠন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল কৃষির উন্নয়ন করা এবং পতিত জমির পুনরুদ্ধার করা। পতিত জমি আমরা জানি, যে জমিতে বছরের পর বছর চাষ হয় না, সেগুলোকে পতিত জমি বলা হয়। উন্নত প্রজাতির পদ্ধতিতে কৃষি এবং পতিত জমি পুনরুদ্ধারের জন্য আমিন-ই-কোহি গঠন করেছিলেন। তিনি প্রথম ভারতীয় শাসক ছিলেন যিনি কৃষিকাজের উন্নতির জন্য একটা সুসংবদ্ধ নীতি তৈরি করেছেন। এবার তার কাজের মধ্যে বড় কাজ, যেটার জন্য তাকে সবচেয়ে বেশি মেডেল দেওয়া হয়, রাজনীতির স্থানান্তরণ। এর পেছনে আলাউদ্দিন খলজি যে কারণটা দেখিয়েছে সেটা কিন্তু টোটালি আনসাইন্টিফিক নয়, খুবই গুরুত্বপূর্ণ কর। তিনি বলেছিলেন 1327 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন তিনি তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করবেন এবং দেবগিরির নামকরণ করবেন দৌলতাবাদ। এবং সেই অনুযায়ী প্রচুর মানুষ তাদেরকে ফলো করতে শুরু করে, রাজাকে ফলো করে। এবার রাজধানী স্থানান্তরিত মানে প্রচুর মানুষও সেখানে যাবে। এবার এত বড়, নিশ্চয়ই তোমার ট্রেন বাস ছিল না, প্রত্যেককে পায়ে হেঁটেই যেতে হবে। এত দূর যাওয়ার ফলে প্রচুর মানুষ পথেই মারা গিয়েছিল এবং প্রচুর মানুষকে বহুত ভোগান্তির মধ্যেও দিয়েছিল। এবং অর্ধেক রাস্তা অনেক দূর যাওয়ার পরে আবার তিনি বললেন না, আর যেতে হবে না, আবার দিল্লিতে ঘুরে চলে আসো। তাহলে সাথে আরো লোকেরা রেগে গেছিল, তিনি পুনরায় রাজধানী আবার দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। এবং তিনি এই যে রাজধানী স্থানান্তরিত করেছিলেন, এর পিছনে মোহাম্মদ বিন তুগলক কজ হিসাবে বা কারণ হিসাবে দেখিয়েছেন কি কি, যে তিনি বলেছিলেন যে দিল্লি রয়েছে আমাদের উত্তর ভারতে রয়েছে, ফলে সেখান থেকে
পুরো ভারত শাসন করা খুব অসম্ভব ব্যাপার, কিন্তু দেবগিরি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে বা সেন্টারে অবস্থান করছে, ফলে সেখান থেকে আমি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে ভালোভাবে শাসন করতে পারবো। সেই জন্য তিনি রাজধানী স্থানান্তরিত করতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে দেবগিরি যেহেতু কেন্দ্রস্থলে অবস্থিত, ফলে মঙ্গলরা আক্রমণ করলে ক্যাপিটাল দখল করতে পারবে না, এই জন্য মঙ্গল আক্রমণের ক্ষেত্রে অনেক বেশি নিরাপদ ছিল দেবগিরি। এবং এছাড়া দক্ষিণ ভারতে আমরা জানি ছোটনাগপুর মালভূমি রয়েছে, বিভিন্ন প্লেটু গুলো রয়েছে, খনিজ সম্পদে খুব বেশি সমৃদ্ধ দক্ষিণ ভারত, ফলে সেই খনিজ সম্পদের ব্যবহার করার জন্য এবং সাউথ ইন্ডিয়াতে ইসলাম সংস্কৃতির বিস্তার ঘটানোর জন্য তিনি রাজধানী স্থানান্তরিত করেছিলেন। কিন্তু তিনি বুঝতে পারলেন কি, যে দেবগিরিতে যদি আমি ক্যাপিটাল নিয়ে চলে যাই, তাহলে আমার দিল্লি আনসিকিউর্ড অবস্থায় থাকবে, তাহলে মঙ্গলরা আক্রমণ করলে দিল্লি তো খুব ইজিলি দখল করে নিতে পারবে, তারপর দৌলতাবাদ আসা তো খুব একটা বড় ব্যাপার নয়। এই জন্য তিনি আবার দিল্লিতে তার রাজধানী পুনরায় ফেরত নিয়ে চলে গিয়েছিলেন। এই সময় কি হয় দেখো, দিল্লিতে প্লেগ এবং মহামারীর কারণে 2 বছর মোহাম্মদ বিন তুগলক দিল্লি ছেড়ে স্বর্গদুয়ারি ক্যাম্পে বসবাস করতেন। প্লেগ হয়েছিল মহামারীর কারণে এবং স্বর্গদুয়ারি কনৌজের কাছে দিল্লি গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল। মোহাম্মদ বিন তুগলক 1329 খ্রিস্টাব্দে চীনের পেপার কারেন্সির অনুকরণে তার সাম্রাজ্যে প্রতীকী মুদ্রার প্রচলন করেন। অর্থাৎ তিনি কি করেন, যে রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা চালু করেন এবং তার যে প্রচলিত তামার মুদ্রা, সেটা হচ্ছে তামা বা ব্রোঞ্জের মুদ্রা, সেটা দোকানি নামে পরিচিত ছিলেন। তার কারণ কি ছিল, কেন তিনি চালু করেছিলেন? তখন ওয়ার্ল্ড ওয়াইজ পৃথিবীব্যাপী সিলভারের শর্টেজ দেখা দিয়েছিল, ফলে রূপার মুদ্রা তৈরি করার মতো অর্থ বা কয়েন পাওয়া যাচ্ছিল। সেই জন্য অল্টারনেটিভ হিসেবে তিনি কি করেছিলেন, তামার মুদ্রা চালু করেছিলেন। কিন্তু যখনই তামার মুদ্রা চালু করলেন, লোকেরা খুব সহজেই সেটাকে অনুকরণ করা শুরু করলো, কপি করা শুরু করলো, ফলে আন্তর্জাতিক যেসব বণিকরা রয়েছে তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে চাইলো না, তারা বললো না, জাল মুদ্রা আমরা নেব না, ফলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যর্থ হলো। তার ব্যর্থ কর্মসূচির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যর্থ কর্মসূচি, তার মধ্যে কি, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে তিনি প্রচুর ট্যাক্স বৃদ্ধি করেছিলেন। তিনি ভেবেছিলেন দোয়াব অঞ্চল সবচেয়ে বেশি উর্বর, ফলে সেই জায়গা থেকে বেশি পরিমাণে ট্যাক্স আদায় করা যেতে পারে। সেই সময় তিনি কি করেছিলেন, আমাদের দক্ষিণ এই দোয়াব অঞ্চলে দ্বিগুণ ট্যাক্স চালু করে দেন, যে ট্যাক্সটা দেওয়া হয় তার দ্বিগুণ দিতে হবে। এবং জিয়াজউদ্দিন বারনি তারিক ই ফিরোজ শাহী বইতে লিখেছে, যেটা ফিরোজ শাহ তুগলকের বায়োগ্রাফি আমরা রয়েছে, আমরা পরে পড়বো, যে সেই বইতে তিনি লিখেছেন যে এই সময় দোয়াবে দুর্ভিক্ষ চলেছিল, কিন্তু সুলতান যেহেতু ট্যাক্স বলে দিয়েছেন, তার ট্যাক্স খুব জোরে মানে খুব ফোর্সফুলি আদায় করা হচ্ছিল, ফলে লোকেরা, সেখানকার লোকেরা না খেতে পেয়ে খাদ্যের অভাবে হাজার হাজার লোক মারা যাচ্ছিল এবং যারা পালিয়ে যাচ্ছিল সুলতানি তাদেরকে পশুর মতো হত্যা করছিল। ফলে কৃষকরা বলেছেন যে কৃষকরা এতে ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে তাদের যেসব শস্য ছিল সব পুড়িয়ে দিয়ে তাদের জমি পরিত্যাগ করে চলে গেছিল। ফলে সেই সময় বুন্দেলখণ্ডে এবং হচ্ছে কৃষক বিদ্রোহ, অর্থাৎ দোয়াব অঞ্চলে কৃষক বিদ্রোহ দেখা দিয়েছিল। এবার যখন এখানে রাজা বুঝতে পারলেন, সুলতান বুঝতে পারলেন যে এটা একটা ভুল কর্মসূচি, অর্থাৎ সুলতান কিন্তু জানতো না তখন যে দিল্লিতে তখন ওখানে চলছে বলে, দুর্ভিক্ষ চলছে বলতে। সুলতান তখন বললেন যে, মানে সঙ্গে সঙ্গে তিনি বললেন যে এটা বা খারিজ করো, যে ট্যাক্স কালেক্ট করতে হবে না এবং ক্ষতিপূরণ বাবদ সমস্ত ফসল তিনি কিন্তু পাঠালেন। কিন্তু তখন দেখো অলরেডি যারা পুড়িয়ে দিয়েছে তারা তো বলবে যে হ্যাঁ আমাদের এতদিন ধরে অত্যাচার করেছে, এরপরে এসে আবার ফসল দিতে এসছে, কেউ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করলো না। ফলে মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু লোকেরা খুব বেশি আক্রোশ বা রাগের মধ্যে ছিল। তাহলে তার ব্যর্থ কর্মসূচির মধ্যে দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি, রাজনীতি স্থানান্তকরণ, অলরেডি পড়ে নিলাম, দিল্লি থেকে দৌড়ত, মঙ্গল তোষণ নীতি, তিনি মঙ্গল আক্রমণে যথেষ্ট ভীত ছিলেন বলে মঙ্গলদেরকে তোষণ করে চলতেন। তোষণ বলতে কি, তোষামোদ করাকে তোষণ বলা হয়, তোষণ বা তোষামোদ করে চলতেন। এছাড়া তিনি কি করেছিলেন, মধ্য এশিয়ার
কুর্মাঞ্চল বা কারাজল অভিযান তিনি করেছিলেন, একটা ব্যর্থ কর্মসূচি ছিল। এবং তিনি ইরাক অভিযানও করেছিলেন। দেখবে যত মানে এরা কি অনেক সুলতান রয়েছে যে ভারতের দিকে না এসে, মানে অর্থাৎ ইন্ডিয়ার আরো ভেতরে না এসে তারা পশ্চিমের দিকে ইরাকের অভিযান, কারণ যেহেতু ইসলাম সুলতান তো ইরাক মক্কা মদিনার প্রতি একটা টান সবসময় তাদের থাকবে। এই জন্য ইরাককে দখল করার চেষ্টা করেছিলেন এবং প্রচুর টাকার খরচ হয়েছিল। এটাকে তার ব্যর্থ কর্মসূচির মধ্যে ছিল। এছাড়া প্রতীকী মুদ্রার তিনি প্রচলন করেছিলেন, এই আমি একটু আগেই বললাম, কয়েন, সিলভার কয়েন তিনি চালু করেছিলেন। এর ফলে কি হয়েছিল, তার ব্যর্থ কর্মসূচির মধ্যে এগুলো ছিল গুরুত্বপূর্ণ কর্মসূচি। তার সময় মোহাম্মদ বিন তুগলকের সময় দিল্লিতে এসেছিলেন আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন ইবন বতুতা। ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। ভারতে এসে ইবন বতুতা লিখেছিলেন তার বিখ্যাত বই, তার ভারত বিষয়ক গ্রন্থ কিতাব উল রহেলা বা সফরনামা। সেম বই, কিতাব উল রহেলা বা সফরনামা, এটা কিন্তু সেম বই। ভারত সম্পর্কিত তার বিবরণ ছিল কিতাব উল রহেলা। এই বইটাকে মুঘল এম্পায়ারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। তার একটা বড় কারণ ছিল কি, এই বইটা মানে ইবন বতুতা লিখেছিলেন মরক্কোতে ফিরে যাওয়ার ফলে মরক্কোতে ফিরে যেয়ে যখন তিনি লিখলেন বইটা, তার মানে বইটা লেখার সময় তার মনে সুলতান সম্পর্কে কোনো ভীতি নেই। তার মানে তিনি সুলতান সম্পর্কে সমস্ত ইজি তথ্য দিতে পারবেন। কিন্তু বাকি যারা লিখেছেন তারা সেই লিখেছেন সুলতানের কাছে বসে, তাহলে সুলতানের কাছে বসে সুলতানের এগেনস্টে তো কিছু লিখতে পারবে না, ফলে সেটা অনেকটা পার্সিয়াল বুক বলে বাকি বইগুলোকে মনে করা হয়। কিন্তু কিতাবুল রাহেলাকে সব থেকে বেশি আমরা অ্যাকসেপ্ট করি এই কারণে, কারণ এটা তিনি লিখেছিলেন মরক্কোতে সুলতানের আন্ডারে, আফ্রিকার মরক্কোতে গিয়ে তিনি লিখেছিলেন। মোহাম্মদ বিন তুগলক সতীদাহ প্রথা বন্ধের চেষ্টা করেন কিন্তু সফল হননি। গিরনার অঞ্চলে তিনি মূর্তি পরিদর্শন করেন। তার আমলে প্রায় 22টি বিদ্রোহ হয়েছিল এবং অধিকাংশ রাজ্য স্বাধীন হয়েছিল। অর্থাৎ আলাউদ্দিন খলজি যেসব রাজ্য দখল করেছিল তার ম্যাক্সিমাম স্বাধীন হয়ে গিয়েছিল, কিন্তু যারা আমাদের এর সময় বলো এই মোহাম্মদ বিন তুগলকের সময় বেশিরভাগ রাজ্য কিন্তু স্বাধীন হয়েছিল। তার মধ্যে স্বাধীনের মধ্যে 1336 সালে হরিহর এবং বুক্কো তারা বিজয়নগর এম্পায়ার তৈরি করেছিল, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যার রাজধানী ছিল হাম্পি, বর্তমানে কর্ণাটক রাজ্যে অবস্থিত। 1337 সালে জালালউদ্দিন আহসান শাহ মাদুরাইতে শাহ ডাইনেস্টি তৈরি করেছিল এবং 1347 সালে আলাউদ্দিন হাসান বাহরাম শাহ তিনি বাহামনি সাম্রাজ্য তৈরি করেছিল। আমরা পরের যে চ্যাপ্টারটা থাকবে, এখন কমপ্লিট নয়, এরপরে আমাদের ফিরোজ শাহ তুগলক আছে, লোদি আছে, বুক সম্পর্কে পড়বো। আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা হবে সেখানে আমরা এই শাহ ডাইনেস্টি, বিজয়নগর, বাহামনি সম্পর্কে আলোচনা করব। তারপরের ক্লাসে আমরা মুঘল এম্পায়ার সম্পর্কে আলোচনা করব। এবং এই বাহামনি সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের প্রথম মুসলিম শাসিত রাজ্য। ওকে, দেখো এতটা সবার টপিক ক্লিয়ার? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।